ভাবুন তো, একটা গোটা জীবন আপনি একটা কারখানায় কাজ করলেন দেশের ইস্পাত শিল্পকে গড়ে তোলার জন্য। অবসরের সময় সেই সংস্থায় আপনাকে আপনার সহকর্মীদের সাথে মিলে একটা বাড়ি বানানোর সুযোগ দিল। ৩০ বছরেরও বেশি সময় ধরে সেই বাড়িটাই আপনার জগৎ, আপনার প্রতিবেশীরা আপনার দ্বিতীয় পরিবার। আর তারপর হঠাৎ একদিন আপনাকে বলা হলো এই বাড়ির ওপর আপনার অধিকার আর আগের মতো নেই। দুর্গাপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেলের প্রায় ১৮০০ অবসরপ্রাপ্ত কর্মী আর তাদের পরিবারের জন্য এই দুঃস্বপ্নটাই এখন একটা কঠিন সত্যি। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে ঠিক এই সংকটটাই। একটা আবাসন প্রকল্প যা শুরু হয়েছিল কর্মীদের একটা সামাজিক সুরক্ষা হিসেবে, তা এখন একটা জটিল আইনি আর আর্থিক লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। আমাদের হাতে যে নথিগুলো আছে তার মধ্যে আইনি বিশ্লেষণ, নোটিশের খসড়া আর বাসিন্দাদের জন্য একটা বিস্তারিত কর্মপরিকল্পনাও রয়েছে। এগুলো আমাদের এই পরিস্থিতির গভীরে ডুব দিতে সাহায্য করবে যে ঠিক কি ভুল হয়েছে আর এখান থেকে বেরোনোর পথই বা কি। চলুন তাহলে শুরু করা যাক। এই পুরো ঘটনাটা শুরু তো অনেক দিন আগে, তাই না? সেই ১৯৯৩ সালে। তখন ঠিক কি হয়েছিল? হ্যাঁ, গল্পের শুরু তো সেখানেই। ১৯৯৩ সালে সেল তার কর্মীদের জন্য কোঅপারেটিভ হাউজিং সোসাইটি বানানোর মাধ্যমে জমি লিজ দেয়। এই লিজের মেয়াদ ছিল ৩৩ বছর। উদ্দেশ্যটা খুব ভালো ছিল, কর্মীরা সারা জীবন সংস্থাকে সেবা দেওয়ার পর অবসরে যেন একটা নিশ্চিন্ত আশ্রয় পান। তখন সবকিছুই খুব সহজ সরল ছিল। তাহলে ৩৩ বছর পর যখন লিজের মেয়াদ প্রায় ফুরিয়ে আসছে, সংঘাতটা ঠিক কোথায় লাগছে? সমস্যাটা ঠিক কি? দেখুন, সমস্যাটা দুটো স্তরে হচ্ছে। প্রথমত, যে লিজ নবায়ন প্রক্রিয়াটা খুব মসৃণভাবে হয়ে যাওয়ার কথা, সেটাতেই অস্বাভাবিক দেরি করা হচ্ছে। কোনো স্পষ্ট কারণ ছাড়াই ফাইল আটকে থাকছে। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো, সেল এখন এমন সব আর্থিক দাবি দেওয়া সামনে আনছে যার কথা মূল চুক্তিতে কোনোদিন ছিলই না। এক মিনিট দাঁড়ান। সেল তো একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, তাই না? কোনো প্রাইভেট রিয়েল এস্টেট ডেভেলপার তো নয়। তাদের তো একটা সামাজিক দায়বদ্ধতা থাকার কথা। তারা কিভাবে এমন নতুন দাবি করতে পারে? আপনার প্রশ্নটাই এই বিতর্কের একবারে কেন্দ্রে। বাসিন্দাদেরও ঠিক এই একই কথা। তাদের মনে হচ্ছে যে সংস্থা একসময় অভিভাবকের মতো আচরণ করত, সে এখন একজন কঠোর ব্যবসায়ীর মতো ব্যবহার করছে। এখানেই নীতির সংঘাতটা স্পষ্ট হচ্ছে। তাহলে চলুন এই আর্থিক দাবির বিষয়টাতে একটু গভীরে যাওয়া যাক। ১৯৯৩ সালের চুক্তির সাথে এখনকার দাবির তফাৎটা ঠিক কতটা? আমাদের কাছে যে নথিগুলো আছে তাতে তো আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে। আকাশ পাতাল বললেও কম বলা হয়। কয়েকটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরুন, লিজ প্রিমিয়াম। ১৯৯৩ সালে ৩ কাঠার একটা প্লটের জন্য প্রিমিয়াম ছিল মাত্র ১,৯৮৮ টাকা। একটা নামমাত্র অঙ্ক। মাত্র ১,৯৮৮ টাকা? আচ্ছা, আর এখন সেল কত চাইছে? এখন বলা হচ্ছে প্রিমিয়াম নির্ধারিত হবে জমির বর্তমান বাজার মূল্যের উপর ভিত্তি করে। দুর্গাপুরের মতো জায়গায় গত ৩০ বছরে জমির দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা তো সহজেই অনুমেয়। ১,০০০ টাকার অঙ্কটা এখন লক্ষ লক্ষ টাকায় পৌঁছতে পারে। এটা তো শুধু একটা শর্তের বদল নয়, এটা তো পুরো প্রকল্পের দর্শনটাকেই বদলে দেওয়া। যে সেল কর্মীদের ছাদ দিয়েছিল, সেই সেলই এখন সেই ছাদের জন্য বাজার দর চাইছে। আচ্ছা, এরপরেও তো আরও দাবি আছে, তাই না? ওই বিতর্কিত ট্রান্সফার ফির বিষয়টা কি? হ্যাঁ, এটাই সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশ। সেল এখন প্রায় ২.৫ লক্ষ টাকার একটা ট্রান্সফার ফি দাবি করছে, অথবা জমির মূলধনী লাভের ১৫%, যেটা বেশি হবে। ২.৫ লক্ষ টাকা কিসের জন্য? এটা তো রীতিমতো অদ্ভুত শোনাচ্ছে। মূল চুক্তিতে কি এই ধরনের কোনো ফির কথা উল্লেখ ছিল? একেবারেই না। মূল চুক্তিতে এর কোনো উল্লেখই নেই। এটা সম্পূর্ণ নতুন একটা সংযোজন। বাসিন্দাদের আইনজীবীদের মতে এটা আইনত অযৌক্তিক সমৃদ্ধি বা আনজাস্ট এনরিচমেন্টের আওতায় পড়ে। অর্থাৎ চুক্তির বাইরে গিয়ে একতরফাভাবে এমন লাভ করার চেষ্টা করা হচ্ছে যার কোনো আইনি ভিত্তি নেই। বুঝলেন তো? তার খরচের বোঝা চাপানোর আরও রাস্তা বের করা হয়েছে। যেমন উত্তরাধিকার সূত্রের নাম বদলের ক্ষেত্রেও তো খরচ বাড়ানো হয়েছে। হ্যাঁ, আগে যেটা ছিল খুব সামান্য একটা প্রশাসনিক ফি, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫,০০০ টাকা, সাথে আবার অন্যান্য প্রসেসিং ফি। এমনকি পরিষেবা করের ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন এসছে।
আগে সেল এই পরিষেবা দিত, কিন্তু এখন বলা হচ্ছে বাসিন্দাদের সরাসরি মিউনিসিপ্যালিটির রেট অনুযায়ী সব কর দিতে হবে। সব মিলিয়ে অবসরে থাকা মানুষগুলোর ওপর একটা অমশন ইকোনমিকই চাপ তৈরি করা হচ্ছে। টাকা পয়সার অঙ্কটা তো বিশাল, কিন্তু কিন্তু বাসিন্দাদের কি আদৌ আইনিভাবে লড়ার কোনো ভিত্তি আছে, নাকি সেল যা বলবে তাই মেনে নিতে হবে? কারণ সেল তো একটা বিশাল সংস্থা। এখানেই নথিগুলোর গুরুত্ব বোঝা যায়। বাসিন্দাদের হাতে দুটো বড় আইনি অস্ত্র রয়েছে। প্রথমটা হলো কলকাতা হাইকোর্টের কিছু রায়। যেমন প্রণব কুমার ভট্টাচার্য বনাম সেল মামলায় আদালত একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিল। কি রায় ছিল সেটা? আদালত মেনে নিয়েছিল যে ৩৩ বছরে জমির দাম অবশ্যই বাড়বে এবং সেল তার সম্পত্তির ওপর একটা যুক্তিসঙ্গত আয় দাবি করতে পারে। কিন্তু সেই বোঝাটা এমন হতে পারে না যা অবসরপ্রাপ্ত কর্মীদের জীবনযাত্রাকেই বিপন্ন করে তোলে। আদালত একটা ভারসাম্যের কথা বলেছিল, বাণিজ্যিক বাস্তবতা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে একটা ভারসাম্য। এই রায়টা বাসিন্দাদের জন্য একটা বড় নৈতিক এবং আইনি ভিত্তি। আচ্ছা, এটা তো গেল একটা দিক। আর দ্বিতীয় আইনি অস্ত্রটা কি? নথিগুলোতে WBHRA বা ওয়েস্ট বেঙ্গল হাউজিং রেগুলেশন অ্যাক্টের কথা বারবার আসছে। হ্যাঁ, এবং এটা সম্ভবত আরও শক্তিশালী একটা যুক্তি। আমাদের হাতে থাকা 1887 থেকে 1998 সালের নথি প্রমাণ করে যে এই হাউজিং সোসাইটিগুলো তখন WBHR-এর অধীনে নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করেছিল এবং সেই আবেদনপত্রে ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষরও ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই সময়ে সেল এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো আপত্তি জানায়নি। তার মানে সেলের তখনকার নীরবতা এখন বাসিন্দাদের পক্ষে যাচ্ছে। এটা তো দারুণ একটা পয়েন্ট। ঠিক তাই। আইনের ভাষায় একে এস্টোপল বা ইমপ্লাইড কনসেন্ট বলা হতে পারে। অর্থাৎ আপনি যদি এতদিন ধরে একটা প্রক্রিয়াকে মেনে নেন বা তাতে আপত্তি না করেন, তাহলে হঠাৎ করে কয়েক দশক পরে এসে আপনি বলতে পারেন না যে ওই প্রক্রিয়াটা ভুল ছিল। সেলের এখনকার আপত্তি তাই আইনিভাবে খুব দুর্বল। প্রশ্ন উঠছে, এতদিন পর কেন এই নতুন শর্ত আরোপ করা হচ্ছে? নথিবুনথির FIR গোল্ড নামে একটা রহস্যময় বিষয়েরও উল্লেখ আছে। যদিও এর সম্পূর্ণ বিবরণ আমাদের হাতে নেই, তবে এটা স্পষ্ট যে অতীতে কোনো আইনি ঝামেলা বা তদন্ত হয়েছিল, যা হয়তো আজও এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে। এটা অনেকটা পুরনো ভূতের মতো, যা হঠাৎ করে ফিরে এসে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদম। আইনজীবীদের জন্য এই পুরনো মামলার ইতিহাস জানাটা খুব জরুরি হবে, কারণ সেল হয়তো সেই পুরনো কোনো ইস্যুকে হাতিয়ার করে এখন প্রক্রিয়াটা আটকে দেওয়ার চেষ্টা করছে। এই পুরো বিষয়টা শোনার পর মনে হচ্ছে এটা হয়তো শুধু দুর্গাপুরের একটা স্থানীয় সমস্যা নয়। সেলের মতো একটা জাতীয় সংস্থার ক্ষেত্রে কি এমন ঘটনা অন্য জায়গাতেও ঘটছে? আপনার অনুমান একদম ঠিক। নথিগুলো থেকে একটা আশ্চর্যজনক তথ্য উঠে এসেছে। এই একই ধরনের লিজ নবায়নের সমস্যা রাঁচি এবং ভিলাইয়ের সেল আবাসন প্রকল্পেও দেখা যাচ্ছে। প্রক্রিয়া দীর্ঘায়িত করা, নতুন আর্থিক দাবি তোলা, প্যাটার্নটা প্রায় একই রকম। তার মানে দুর্গাপুরের এই 1800 পরিবার একা নয়, তাদের লড়াইটা আসলে একটা বৃহত্তর প্রাতিষ্ঠানিক সমস্যার অংশ। এটা তো তাদের মামলাকে আরও শক্তিশালী করে তোলে, তাই না? অবশ্যই। যখন এটা প্রমাণ করা যায় যে সমস্যাটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটা কেন্দ্রীয় নীতির প্রতিফলন, তখন এটা আর স্থানীয় বিতর্ক থাকে না। এটা তখন একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার জবাবদিহিতার প্রশ্নে পরিণত হয়। দুর্গাপুরের এই লড়াই হয়তো সারা দেশে সেলের অন্যান্য আবাসন প্রকল্পের বাসিন্দাদের জন্য একটা পথ দেখাতে পারে। এইসব আইনি জটিলতা, আর্থিক চাপ, একজন সাধারণ অবসরপ্রাপ্ত মানুষের জন্য তো বিষয়টা অত্যন্ত ভয়ের। আমাদের হাতে থাকা নথিগুলোতে কি বাসিন্দাদের জন্য কোনো স্পষ্ট দিশা বা কর্মপরিকল্পনার কথা বলা আছে? তাদের ঠিক কি করা উচিত? হ্যাঁ, এবং এটাই এই নথিগুলোর সবচেয়ে কার্যকারী অংশ। এতে শুধু সমস্যার কথাই বলা হয়নি, সমাধানের একটা বাস্তবসম্মত পথও বাতলে দেওয়া হয়েছে। একটা 4 ধাপের অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে। কি সেই 4টে ধাপ? প্রথম ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নথিপত্র সংগ্রহ ও যাচাই করা। আইনি লড়াইয়ের জন্য আপনার অস্ত্র হল আপনার কাগজপত্র। 1993 সালের মূল লিজ ডিড, সোসাইটি সদস্যতার প্রমাণ, পেমেন্টের সমস্ত রসিদ এবং অবশ্যই WBHR-এ রেজিস্ট্রেশনের চেষ্টার প্রমাণ, এই সব কিছু হল আপনার দুর্গের দেওয়াল। ঠিক, কাগজপত্র তৈরি। এরপর দ্বিতীয় ধাপ হল বর্তমান অবস্থার মূল্যায়ন।
নিশ্চিত করতে হবে যে আপনার মিউনিসিপ্যাল ট্যাক্স বা অন্যান্য পরিষেবা চার্জ সংক্রান্ত কোনো বকেয়া নেই, কারণ লড়াইয়ের সময় প্রতিপক্ষ সবসময় আপনার ছোটখাটো ভুলকে বড় করে দেখানোর চেষ্টা করবে। তাই নিজের দিকটা পরিষ্কার রাখা খুব জরুরি। আর তৃতীয় ধাপে বলা হয়েছে একতার কথা, একসঙ্গে এগোনোর কথা। একদম। একা একজন অবসরপ্রাপ্ত মানুষ সেল মতো সংস্থার বিরুদ্ধে লড়াই করলে পেরে ওঠা কঠিন, কিন্তু 1800 পরিবার যখন একসাথে লড়বে তখন তাদের সম্মিলিত স্বর অনেক বেশি শক্তিশালী হবে। এর জন্য সোসাইটির সাধারণ সভা বা এজিএম ডাকা, সবাইকে পরিস্থিতি সম্পর্কে জানানো এবং আইনি খরচের জন্য একটা যৌথ তহবিল তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। একতাই বল। আর শেষ চতুর্থ ধাপটা কি? চতুর্থ ধাপ হল সেলের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ। সরাসরি আদালতে যাওয়ার আগে তথ্য জানার অধিকার আইন বা আরটিআই ব্যবহার করে জানতে চাওয়া যেতে পারে যে লিজ নবায়নের নীতিতে ঠিক কী পরিবর্তন এসেছে এবং কেন নির্দিষ্ট সোসাইটির আবেদন আটকে আছে। এর পাশাপাশি সোসাইটির পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়াও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা প্রমাণ করে যে আপনি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছিলেন। এই কর্মপরিকল্পনায় একটা সতর্ক বার্তাও দেওয়া হয়েছে, তাই না? বলা হয়েছে লিজ শেষ হওয়ার অনেক আগে থেকেই যেন প্রক্রিয়া শুরু করা হয়। হ্যাঁ, পরামর্শ দেওয়া হয়েছে যে 2026 সালে লিজ শেষ হওয়ার অন্তত 12 থেকে 18 মাস আগে থেকেই যেন নবায়নের আবেদন প্রক্রিয়া শুরু করা হয়, কারণ এই ধরনের আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক সময় লাগে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এই অ্যাকশন প্ল্যানের মধ্যে একটা পরামর্শ আমার অসাধারণ লেগেছে। সেটা হলো কোনো অতিরিক্ত ফি যদি দিতেই হয় তাহলে তা যেন আন্ডার প্রোটেস্ট বা আপত্তিসহ দেওয়া হয়। এই ছোট্ট দুটো শব্দের আইনি তাৎপর্যটা ঠিক কী? এটা একটা অসাধারণ আইনি বর্ম। আন্ডার প্রোটেস্ট লিখে টাকা দেওয়ার অর্থ হল আপনি চাপের মুখে টাকাটা দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি এই দাবির সঙ্গে একমত নন এবং ভবিষ্যতে এটাকে চ্যালেঞ্জ করার অধিকার আপনি নিজের হাতে রাখছেন। এর ফলে যদি পরে আদালত ওই ফিকে অবৈধ ঘোষণা করে, তাহলে আপনার টাকা ফেরত পাওয়ার একটা রাস্তা খোলা থাকে। আর যদি আপনি বিনা আপত্তিতে টাকাটা দিয়ে দেন, তাহলে আইনত ধরে নেওয়া হয় যে আপনি নতুন শর্ত মেনে নিয়েছেন। আমি এমন অনেক মামলা দেখেছি যেখানে এই একটি শব্দই পুরো মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা কি দেখতে পাচ্ছি? একটা প্রকল্প যা শুরু হয়েছিল কর্মীদের কল্যাণের জন্য, তা এখন একটা বাণিজ্যিক দর কষাকষিতে পরিণত হয়েছে। একটা স্থানীয় লড়াই যা আসলে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় নীতির অস্বচ্ছতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক হল যে মানুষগুলো সারা জীবন দেশের সেবা করে অবসরে একটু শান্তিতে থাকবেন ভেবেছিলেন, তাদের এখন নিজেদের বাড়ির অধিকারের জন্য লড়তে হচ্ছে। আপনি একেবারে সঠিক সমষ্টি করেছেন। এই নথিগুলো নিছক কিছু আইনি কাগজ নয়, এগুলো আসলে একটা প্রতিশ্রুতি ভঙ্গের দলিল। আর এই লড়াইটা শুধু জমি বা বাড়ির লড়াই নয়, এটা সামাজিক অধিকারের লড়াই, যা আমাদের সবশেষে একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো, যখন দেশের শিল্পায়নের জন্য তৈরি একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা তার